একটা জিনিস আমি বলবো যে যতদিন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এক্সিস্ট করবে, এই যে এসওপিটা তৈরি হবে সেটাও এক্সিস্ট করবে, এবং এইটার মধ্যে দিয়ে রাহুল বেঁচে থাকবে কিন্তু সারা। যে লোকটার সঙ্গে রোববার দিন সকালে শুটিং করলাম, মঙ্গলবার তার শেষ যাত্রা আমার পক্ষে থাকা সম্ভব। প্রোডাকশন হাউসের পক্ষ থেকে যে সমস্ত মতামত রাখা হয়েছে, সেক্ষেত্রে তাদের অবশ্যই আরও সাবধানী হওয়া উচিত ছিল, আর একটু সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। আমি আর পাঠ করতে পারবো না, এই অপারগতা থেকেই আমি কাজটা করবো না বলে জানিয়ে দিই ওনাদের। কিন্তু সেইটা যে সোশ্যাল মিডিয়ায় জানাতে হবে বা সকলকে জনে জনে বলে বেড়াতে হবে, সেটা আমার মনে হয়। কিন্তু এই ধর্মঘটটা আমার মনে হয় সকলেই মানসিকভাবে সমর্থন করছে। গত 29শে মে আমাদের টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া, আর সেই শোক আমরা এখনো কোথাও যেন কাটিয়ে উঠতে পারি। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার করেগা সিজন 2 এ শুটিং করতে গিয়ে প্রয়াত হয়েছে রাহুল অরুণোদয় ব্যানার্জি। আর সেই ধারাবাহিক রাহুল আর বাবার চরিত্রে তোমাকে আমরা দেখতে পেয়েছিলাম। দীর্ঘ কয়েক মাস তোমরা একসাথে শুট করেছো, তারপরে এখন যখন তিনি নেই, অনেক রকম তথ্য, অনেক রকম কথা উঠে আসছে। সবার আগে আমি শুনবো যে কেমন ছিল রাহুলদা, মানে শুটিং ফ্লোরে। রাহুলের সঙ্গে আমি দীর্ঘ কয়েক মাস না 2 মাসও জয়েন করেছিল এই সিরিয়াল, এবং আমরা একটা ছোট মেকআপ রুমে দুজনে একসাথে রুম শেয়ার করতাম। এর আগে ওর সঙ্গে আমার বিরাট কোনো ঘনিষ্ঠতা বা বন্ধুত্ব ছিল তা না, কলিগ হিসেবে ছিল, বা ওর সহজ কথা পডকাস্টে আমি গেছিলাম একটা এপিসোড করতে, ওই রকমই ছিল। কিন্তু এই যে আমরা একসাথে মেকআপ রুম শেয়ার করা শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে ও আমাকে একজন অভিনেতা হিসেবে বা একজন মানুষ হিসেবে অত্যন্ত রেসপেক্ট করে। এবং এই 2 মাস ভীষণ ভালো কেটেছিল আমাদের। আমরা শুটিংয়ের ফাঁকে জেনারেলি সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে, কেউ গান শুনে, কেউ সিনেমা দেখে, আমরা সারাদিন আড্ডা মারতাম। এবং ও এত ইকুইপড একজন পার্সন, ও সমস্ত বিষয়ের জ্ঞান আছে, সিনেমা, থিয়েটার, সাহিত্য, খেলাধুলো। তা আমাদের দুজনের মধ্যে সারাদিন গল্প। আমাকে বই উপহার দিত, মাঝে মাঝে বাঘাযতীন আনন্দতে গিয়ে প্রচুর বই কিনে ফেলত। তোমার শেষ দিনে একটা বই উপহার দিয়েছে আমাকে এই আউটডোরে যাওয়ার আগের দিনও আমাকে একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপরে একটা বই আমাকে দিয়ে বললো, এটা তুমি পড়োনি? আমরা না বলছি, সে কি এই বইটা পড়োনি বলে আমাকে লিখে দিয়ে দিল। তাহলে এখন তো আউটডোর যাও, ফিরে এসে পড়বো। আমি আমার ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিলাম ওটা ফেরত। সেই বইটা এখন আমার পড়া হয়নি, কিনতেই পারিনি। তার কয়েকদিন আগে 13 মার্চ আমার জন্মদিন ছিল, হঠাৎ আমাকে একটা ছোট আতর দিল, বলে এটা আমি আর প্রিয়াঙ্কা ইউজ করি, আমাদের এক বন্ধু বানায়, এটা কোম্পানিটার নাম আদর, সেইটা আমাকে গিফট করলো, সেটাও পড়ে আছে আমার কাছে। তো এইরকমভাবে আমাদের দুজনের একটা ভীষণ ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। তো কি বলবো বলো, আর কোথায় কি প্রশ্ন করেছিলে আমার ভুলিয়ে গেছে। অমরিতা, শুটিং এর শেষ দিন তোমরা একসাথেই ছিলেন। শুটিং শেষের পরে এমন অনেক কথা উঠেছে যে এই হয়েছিল, সেই হয়েছিল। তার থেকেও এখন যেই প্রশ্নটা মানুষের মাথায় ঘুরছে সেটা হচ্ছে রাহুলদার শেষ দিনে বা টেকনিশিয়ান থেকে এখন যা যা মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, সেই সবে ভোলে বাবা পার করেগার কোনো কাস্টকে দেখা যায়নি। এটা কি ভয় থেকে, প্রযোজনা সংস্থার ভয় থেকে? আমি আমার কথাটা বলতে পারি, বাকিদের কথা বলতে পারবো না। ওই ঘটনাটা ঘটে তো রোববার, আমাদের 2-3টে প্যাক আপ হয়ে যায় আউটডোর। শেষ শটের সঙ্গে আমি দিয়েছিলাম ওই 2:30-3:30। 3টে আমাদের বেশ কয়েকজনের প্যাক আপ হয়ে যায়, ওদের হয় না। ও নায়িকা, আরেকটি যে ছেলে সেকেন্ড লিড করছিল সিদ্ধার্থ বলে, ওদের শট ছিল, সিন ছিল। আমরা হোটেলে এসে কলকাতা ফেরার জন্য প্রস্তুত হয়ে বেরিয়েও পড়ি, 5টা নাগাদ, 5:30 নাগাদ গাড়ি করে যাই। তো রাস্তায় আমরা ওর মৃত্যুর খবর পাই। তো তারপর থেকে আর মেনে নিতে পারিনি, এখন এই মুহূর্তে আমি মেনে নিতে পারছি না, জোর নেই। তো তারপরে নিশ্চুপ থাকা মানে আর কি বলবো, মানে কথা বলার মতো অবস্থায় আমি ছিলাম না। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, ফিরে এসে আমি মঙ্গলবারই সম্ভবত আমি ম্যাজিক মোমেন্টসে ফোন করে জানিয়ে দিই যে আমার পক্ষে আমি ওদের 2টো সিরিয়ালে কাজ করছিলাম, চিরসখা এবং ভোলে বাবা পার করেগা, দুটোই মুভি টোন, একই স্টুডিওতে পাশাপাশি শুটিং হতো। আমি ওদের ফোন করে জানিয়ে দিই আমার পক্ষে মুভি টোনে গিয়ে শুটিং করাটা সম্ভব না। তার প্রাথমিক কারণটা ছিল যে রাহুলের সঙ্গে 2 মাস ওখানে তো ভীষণ ঘনিষ্ঠভাবে ছিলাম, ওই মেকআপ রুমে গিয়ে আমার পক্ষে বসা, ওই রাস্তায় ঘোরা, ওই ফ্লোরে শ্যুট করা, ওই করিডোর দিয়ে হাঁটা আমার পক্ষে সম্ভব। আমি আর পাঠ করতে পারবো না, এই অপারগতা থেকেই আমি কাজটা করবো না বলে জানিয়ে দিই ওনাদের। কিন্তু সেইটা যে সোশ্যাল মিডিয়ায় জানাতে হবে বা সকলকে জনে জনে বলে বেড়াতে হবে, সেটা আমার মনে হয়, কারণ আমি কারোর সঙ্গেই কথা বলছিলাম, খুব নিকট আত্মীয় বা বন্ধু বান্ধব ছাড়া কারোর সঙ্গে যোগাযোগই করছিলাম না, যোগাযোগ করার মতো অবস্থাতেই ছিলাম। কিন্তু এই গতকাল বা তার আগের দিন আমাকে কিছু বন্ধু বান্ধব জানায় যে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই দর্শকরা যারা আমি ভালোবাসি, যাদের জন্য তুমি বুমটা আমার ধরে আছো আমার পক্ষে, তারা তো আমার দর্শক, তারা নাকি অনেকেই মনে করছেন যে আমি কেন চুপ করে আছি, আমি কেন কোনো কথা বলছি, কারণ তোমায় আমরা আমি কি গা বাঁচিয়ে যাচ্ছি, এরকম নানান রকম। তো প্রাথমিকভাবে আমার মনে হয় যে আমি এসবের জবাব দেবো না, আমার যা করার তো আমি করেছি। তারপর আমার সঙ্গে বুম্বাদের কথা হয়ে গেছে,
তো বুম্বাদা বলে যে হ্যাঁ তুই যে এই পদক্ষেপটা নিয়েছিস একজন ফ্রিল্যান্সার একটা, তুই তো পার ডে হিসেবে কাজ করিস, এত বড় রিস্ক এটা। আমি কিন্তু রিস্ক ভেবে নিই, জানো তো, আমি মানসিক সমস্যাতে কি করতে পারি। বা ধরো অনেকে প্রশ্ন করছে ওর শেষ যাত্রায় আমি কেন ছিলাম, যে লোকটার সঙ্গে রোববার দিন সকালে শুটিং করলাম, মঙ্গলবার তার শেষ যাত্রায় আমার পক্ষে থাকা সম্ভব না। কিন্তু যদি কারোর আমাকে হৃদয়হীন মনে হয়, আসন্ন মনে হয়, আমার কিছু করার নেই, কারণ আমি পারতাম না। ওখানে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়তাম, আমাকে সামলাতে 4টে লোক লাগতো, আমি পারতাম না শেষ যাত্রায়। ওকে অবস্থায় ফেসবুকই খুলছিলাম না, সেই জন্য বারবার ওগুলো দেখাচ্ছিল। কিন্তু তারপরে আমি দেখলাম যে সত্যি তো, যে দর্শকরা আমায় ভালোবাসে, বা আমার বেশ কিছু সহকর্মীর মনে প্রশ্ন জাগছিল যে আমি কেন চুপ করে আছি, আমি কেন কিছু বলছি না। তাই আমার মনে হলো যে এবার বলা দরকার এই বিষয়টা নিয়ে, সত্যি বলা দরকার। হয়তো আমি বলতাম না, সারা জীবন এই নিয়ে কোনো কথা বলতাম না, কারণ সব শোক, সব প্রতিবাদ বিজ্ঞাপিত করতে হবে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমার একটা দায়বদ্ধতাও আছে আমার দর্শকদের প্রতি। তাদের মনে যদি আমার প্রতি কোনো প্রশ্ন জাগে, তারাই তো আমাকে দেখে আমাকে প্যাম্পার করে একটা জায়গা দিয়েছে, সেই জন্য তাদের জবাবদিহি করতে আমি সমস্তটা জানার পাই। তুমি টলিপাড়ায় বেশ অনেক বছর ধরেই কাজ করছো, আর আমরা এখন জানতে পারি যে কাজ পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেইখানে তোমার এই পদক্ষেপ চিঠি দিয়ে না করা, আর তোমার প্রযোজনা সংস্থা। চিঠি না, আবার ভুল হচ্ছে, আমি ফোন করে বলেছি করবো না, চিঠি টিঠি আমি নেই। আমি ফোন করে সংস্থাকে জানিয়ে দিয়েছিলাম যে আমি আর করবো না। ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে ওনারা তারপরে আমাকে একবারও জোর করেন কাজগুলো করার। 2টো সিরিয়ালের কোনোটাতেই কাজ করতে আমাকে জোর করেনি। তুমি তোমার এইটা মনে হয়নি যে তুমি যেটা বলছিলে যে পার ডে আমার শুটিং এর পেমেন্ট বা ইসে, তোমার মনে হয়নি যে এরপর যদি আমাকে কোনো সংস্থা না নেয় বা এই ভয়টা কাজ করে? একটু যে হয়নি তা নয়, মিথ্যে কথা বলবো কেন। সিদ্ধান্তটা নেওয়ার পরে পরে মনে হয়েছিল যে এটা কি ঠিক করলাম আমি, আমার তো রুটি রুজির ব্যাপার। তারপরে জানো তো মনে হলো যে মনের ওপরও তার কিছু নেই। আমি যদি সারাদিন ওখানে টাকার জন্য গিয়ে শুটিং করে মন খারাপ করে বাড়ি ফিরতাম, সেটা তো সেটা তো অনেক বেশি বড় লস আমার মনে, আর্থিক লসের থেকে। আমি একলা মানুষ, আমি চালিয়ে নিতে পারবো, কিন্তু মনের সাথে আপোষ করে আমি আর যাই করে অভিনয় করতে পারবো। আমরা শুনছিলাম যে রাহুলদার মৃত্যুর পর থেকে শুটিং মুভির জন্য বন্ধ, কিন্তু সিজন 3 মানে ভোলে বাবা পার্কারের সিজন 3 এর ফার্স্ট এপিসোড হয়েছে। এটা কি তোমাদের জানা ছিল? না, আমাকে জানাবেন না, তার কারণ আমি তো এসেই জানিয়ে দিয়েছি যে আমি আর কোনো সিরিয়ালই করবো না। শুটিংটা হলো কত সেটা আমি কি করে জানবো? আমি তো জানি না। আমি আউটডোর যাওয়ার আগে লাস্ট মুভিটোনে গেছি, মুভিটোন থেকে আমি শেষ বেরিয়েছি রাহুলেরই সাথে আউটডোর করতে, বুঝলে। 29-এও মারা গেলে তো, 28-27 আমরা রওনা দিয়েছি, ওই শেষ আমার মুভিটোনে যাওয়া। তারপরে যেহেতু আমি আর ওদের সাথে কাজ করবো না জানিয়ে দিয়েছি, ফলে আমার আর মুভিটোনে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি। আগামী 100 বছর যেন আমাকে আর ওই ফ্লোরে না যেতে হয়। তো ফলে আমি জানি না কোথায় শুটিং হচ্ছে, কিসের শুটিং হচ্ছে, কত নম্বর সিজন হচ্ছে, আমি জানি না, আমি জানতে চাই। মৃত্যুর পর তো অনেক তথ্য উঠে এসেছে যে রাহুল দাই ড্রোন শট চেয়েছিল, তারপরে হচ্ছে জলে পড়ে যাওয়ার 5 মিনিট পরেই তোলা হয়েছিল। এত কথার মধ্যে শ্বেতাদি মানে যে কো অ্যাক্টর, তার একটি ভিডিও ভাইরাল হয় এবং সেখান থেকেই সবাই জানতে পারে যে শুটিংই হচ্ছিল, কারণ প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছিল যে শুটিং চলছিল না, ওরা এমনি ওখানে ঘুরতে গেছে। শ্বেতাদির সাথে কি তোমার এরপরে কোনো কথা হয়েছে? না, সেটা তো অত্যন্ত বাচ্চা, আমি ওর সঙ্গে আমার সেই অর্থে কোনো ঘনিষ্ঠতা নেই। কাজ করতে গিয়ে যেটুকু পরিচয়, ওর ফোন নম্বর আমার কাছে নেই, আর ওকে এই সময় বিব্রতও করতে চাই ফোন করে, বুঝলেন। আর যে নানান ন্যারেটিভ উঠে এসেছে ওর ঘটনার পরে, সেটা অত্যন্ত দুঃখজনক। প্রোডাকশন হাউসের পক্ষ থেকে যে সমস্ত মতামত রাখা হয়েছে, সেক্ষেত্রে তাদের অবশ্যই আরও সাবধানী হওয়া উচিত ছিল, আর একটু সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। বক্তব্যগুলো যখন তারা রাখছেন এত বড় একটা ঘটনার প্রেক্ষিতে, তখন তাদের আরেকটু, আমি কি বলবো, আরেকটু সহমর্মিতার সাথে কথা বললে ভালো হতো। আমরা জানি মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছে টলিপাড়া। সেখানে এমন অনেক টেকনিশিয়ান আছে যারা দিন আনে দিন খায়, এমন অনেক আর্টিস্ট আছে যারা দিন আনে দিন খায়। যদি সুরাহা না হয় তাদের কথা কে ভাববে? দেখো, আমার ধারণা সুরাহা হবে, তার কারণ এই প্রথম আমি কালকে দেখলাম যে বুম্বাদার নেতৃত্বে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, প্রডিউসার্স গিল্ড সবাই একজোট হয়েছে। এটা ইদানিংকালে আমি রাজগঞ্জে দেখি, এবং এটা তো হয়েছে রাহুলেরই জন্য, রাহুলই পারলো এটা করতে। যেখানে বুম্বাদার নেতৃত্বে রয়েছেন এবং বাকি মাথারাও সব রয়েছে, সমস্ত ফেডারেশন গিল্ড ইত্যাদি, তাতে করে আমার মনে হয় যে অবশ্যই একটা এসওপি তৈরি হবে নির্দিষ্ট। এবং এই যে ধর্মঘটটা হচ্ছে, আমার মনে হয় না খুব বেশি দিন হবে, কিন্তু এই ধর্মঘটটা আমার মনে হয় সকলেই মানসিকভাবে সমর্থন করছে। আমরা তো চালিয়ে নিতে পারবো ভাই, কিন্তু যারা চা দেয়, যে ছেলেটা ট্রলি সেট করে, তার পক্ষে তো সম্ভব নয়। সেটা অবশ্যই সব মাথাদের যারা সিদ্ধান্ত নিয়েছেন ধর্মঘট ডাকাবে, তারাও সেটা জানে, ফলে তারা এমন কিছু করবেন না যাতে দীর্ঘদিন কাজ বন্ধ থাকবে। কিন্তু আমার মনে হয় যারা দিন আনে দিন খায়, তারাও চাই
ধর্মঘটটা হোক এবং একটা সঠিক এসওপি তৈরি হোক, যাতে করে একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি হোক যে আমাদের নিরাপত্তা হিসাবে অভিনেতাদের থেকেও বেশি আমি বলছি টেকনিশিয়ান, তাদের আরো অনেক বেশি ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখো, এসওপিটা তৈরি হবে খুব শিগগিরই। কবে আমাদের ধর্মঘট উঠবে সেটা তো আমি বলার কেউ নয়, নিশ্চয়ই উঠে যাবে তাড়াতাড়ি, আমরা আশা করতে পারি। তবে একটা জিনিস আমি বলবো যে যতদিন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এক্সিস্ট করবে, এই যে এসওপিটা তৈরি হবে সেটাও এক্সিস্ট করবে, এবং এইটার মধ্যে দিয়ে রাহুল বেঁচে থাকবে কিন্তু সারা জীবন, বুঝতে পারলে? রাহুল একটা অত্যন্ত পজিটিভ মানুষ, তো ও আমাদের ভয়ানক নেগেটিভিটির মধ্যে ফেলে দিয়ে চলে গেল তো দুম করে, কিন্তু চলে যেতে যেতে ও একটা অসম্ভব পজিটিভ কাজ করে দিয়ে গেল, যে গোটা টালিগঞ্জকে একসাথে ইউনাইট করে দিয়ে গেল। হ্যাঁ, মানে একসাথে এক ফ্যামিলিতে থাকতে গেলে তো একটু সমস্যা হয়, সেই ঠোকাঠুকি সব ভুলে আমরা যে শেষ পর্যন্ত একটা সংসার, একটা ফ্যামিলি, সেটা আবারও প্রমাণ হলো গতকাল টেকনিশিয়ান স্টুডিওতে আমি দেখলাম। এবং যতদিনই এসওপিটা থেকে যাবে, এর সাথে অলিখিতভাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নামটাও থেকে যাবে। তোমার কি এর মাঝে প্রিয়াঙ্কা দি বা সহজের সাথে দেখা করার না, কথা? আমি দেখা করার মতো অবস্থাতেই নেই, বা কাকিমার সঙ্গে আমি কোনো দেখা বা কথা বলতে পারিনি। আমি জানি ওর বন্ধুরা আছে ওনাদের পাশে, ও যাদের কথা সবসময় বলতো, ইন্দ্রাশিসের কথা বলতো, গৌরবের কথা বলতো, সৃজিতদাকেও ভীষণ ভালোবাসতো, এরা সব পাশে আছে আমি জানি। আমি কি বলবো প্রিয়াঙ্কাকে, আমি তো নিজেই কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে যদি এই ভুল বোঝাবুঝিগুলো না হতো দর্শকদের মধ্যে আমাকে নিয়ে, আমি হয়তো ইন্টারভিউগুলোও দিতাম, প্রয়োজনই বোধ করতাম, কিন্তু একা থাকতে চাইছি। তো ওরাও আমার মনে হয় একা থাকতে চায়, খুব নিকট বন্ধু বান্ধবদের সাথে। আমার স্থির বিশ্বাস তারা ওর পাশে রয়েছে, আমি দেখেওছি ইন্দ্রাশী, সৌরভ, যিশুদা, এরা প্রত্যেকে ঘিরে রেখেছে প্রিয়াঙ্কাকে। ফলে আমি নতুন করে গিয়ে আর কি বলবো, ওকে বলবো কিছু বলার নেই। হয়তো যাবো, পরে যাবো, কখনো হয়তো যাবো, নিশ্চয়ই দেখা হবে আবার, কিন্তু এখন কি আমার পক্ষে কিছু বলা ওর সামনে দাঁড়ানো সম্ভব? যে শূন্যতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটাকে ভাষায় ব্যক্ত করা হয়তো যাবে না। আমি শেষ করব, তুমি বলছিলে যে তুমি দর্শকদের কাছে বাধ্য কথা বলতে, সেই জন্যই আজকে তুমি আমাদেরকে এত কিছু জানালে। আমি শেষ করব, সব শেষে টলিউড ইন্ডাস্ট্রির বলবে। হয়তো বলে দিলাম একটু আগে, যে টলিউড ইন্ডাস্ট্রিতে যতই ঠকাঠুকি থাক, টুকটাক ঝামেলা থাক, আজকে বুম্বাদার নেতৃত্বে যে ঘটনাটা ঘটলো, তাতে আমরা দেখতে পেলাম যে আমরা একজনকে হারিয়ে ফেলেছি, তো সে তো আর ফিরে আসবে না কখনো, কিন্তু তাকে অমর করে দেওয়ার জন্য আমরা কিন্তু সবাই একজোট হয়েছি। আমরা একটা এসওপি তৈরি করছি, আমরা ধর্মঘটের পথে যাচ্ছি, এবং নির্দিষ্টভাবে একটা এসওপি তৈরি হবে। এই যে মুখটা আমরা দেখলাম টালিগঞ্জ ইন্ডাস্ট্রি সবাই একজোট, এই মুখটাই যেন থাকে 12 মাস, যেন আলাদা না হয়। এইভাবেই যেন আমরা প্রত্যেক পক্ষকে একসাথে সমস্ত বিপদে, সমস্ত অশান্তিতে ঝাঁপিয়ে পড়তে দেখতে পারি। তারা প্রত্যেকেই আমার সিনিয়র্স, তারা প্রত্যেকে অনেক অভিজ্ঞ, আমার থেকে বহু বছর তারা ইন্ডাস্ট্রিতে আছেন স্ব ক্ষেত্রে। তাদের কাছে ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমি এইটুকু অনুরোধ করতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রিটাকে গতকাল আমি যেভাবে দেখেছি, যেন সারা জীবন এইভাবেই তারা থাকে সমস্ত রকম সমস্যা।